যেখানে আমানতদারিত্বের বিষয়, ওখানে যেখানে ট্রাস্ট, এখানে কোনো গ্যারান্টি নেই। নোট, ইফ দেয়ার ইজ ট্রাস্ট দেয়ার ইজ নো গ্যারান্টি। আচ্ছা, তো শারীরিক কন্ট্রাক্টের মধ্যে বেসিকলি কোনো গ্যারান্টি থাকতে পারবে না। গ্যারান্টি মানে একজন পার্টনার আর একজন পার্টনারকে বললো যে তুমি বিজনেস করো, লস হলে আমি বিয়ার করবো। হ্যাঁ, অথবা কাউকে আপনি ইনভাইট করলেন পার্টনারশিপ পার্টনার হওয়ার জন্য। আপনি বললেন যে লস হলে তোমার সব ক্যাপিটাল আমি ফেরত দেবো, বিয়ার করব, এবং তোমাকে মিনিমাম এত% প্রফিট বা এত অ্যামাউন্ট প্রফিট দেওয়া হবে। এ ধরনের গ্যারান্টি এগুলো হচ্ছে কন্ট্রাক্টকে বাতিল করে ফেলে, এগুলো বাতিল। সো অল পার্টনার্স ইন এ শারিকা কন্ট্রাক্ট মেনটেন দ্য অ্যাসেট অফ দ্য শারিকা অন এ ট্রাস্ট বেসিস। সবাই হচ্ছে এখানে রিলেশনশিপটা হচ্ছে ট্রাস্ট। দেয়ারফর নো ওয়ান ইজ লায়েবল। এখন আমি বিজনেস করতেছি আমরা ভালো মনে করে, কিন্তু আনফরচুনেটলি লস হয়ে গেল, তাহলে লসটা কেউ এককভাবে কেউ বহন করবে না। দেয়ারফর নো ওয়ান ইজ লায়েবল, এককভাবে কেউ লায়েবল না। লায়েবল হবে শুধুমাত্র অ্যাকসেপ্ট ইন দ্য কেস অফ মিসকন্ডাক্ট, নেগলিজেন্স এন্ড ব্রিচ অফ কন্ট্রাক্ট। ঠিক আছে, মিসকন্ডাক্টের ক্ষেত্রে, মিসকন্ডাক্ট মানে হচ্ছে যে যেটা করার দরকার ছিল না সেটা করছে, মানে যেটা করা অনুচিত, অনুচিত কাজ। নেগলিজেন্স হচ্ছে অবহেলা, যেটা করা উচিত ছিল সেটা করে নাই। আর ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে চুক্তি লঙ্ঘন। তাহলে এই কেসগুলোতে শুধুমাত্র এরকম পাওয়া গেলে তখন লাইবিলিটি আরোপ করা যাবে, তখন লাইবল হবে। আদারওয়াইজ নো ওয়ান ইজ লাইবল। সো ইট ইজ নট পারমিটেড টু স্টিপুলেট, এ ধরনের শর্ত আরোপ করা এটা পারমিট নয়, নট পারমিটেড, দ্যাট এ পার্টনার ইন এ শারীরিক কন্ট্রাক্ট গ্যারান্টিজ দ্য ক্যাপিটাল অফ অ্যানাদার পার্টনার। একজন আরেকজনকে বললো যে আসো বিজনেস করো, লস হলে তোমার ক্যাপিটাল আমি ফেরত দেবো, এটা নট পারমিটেড। It is permissible for a partner in a sharing contract to stipulate that another partner provides a personal guarantee or a mortgage to cover cases of misconduct, negligence, or breach of contract. যেহেতু এই তিনটে ইস্যুতে মিসকন্ডাক্ট, নেগলিজেন্স এবং ব্রিচ অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে লাইবল করা যাবে, এই জন্য এই লাইবিলিটির এগেনিস্টে কি করা যাবে, কোনো পার্সোনাল গ্যারান্টি অথবা কোনো মর্টগেজ নেওয়া যাবে। আপনি পার্টনারশিপে জয়েন করতে চাচ্ছেন, আপনি বলতেছেন আপনি ভালো মানুষ, আপনার রেকর্ড ভালো, এভরিথিং, তো আপনি যে মিসকন্ডাক্ট, নেগলিজেন্স, ব্রিচ অফ কন্ট্রাক্ট এগুলো যে আপনার পক্ষ থেকে হবে না, এই মর্মে আপনাকে একটা গ্যারান্টি অথবা একটা মর্টগেজ, কোনো সিকিউরিটি দিতে হবে। মানে দিতে হবে বলতে, যদি এরকম নিতে চায় তাহলে নেওয়াটা পারমিসিবল। দিতে হবে আবার নট নেসেসারি, দিতে হবে বললে তো ওয়াজিব হয়ে যাবে, দিতে হবে না। যদি অন্য পার্টনাররা বলে তাহলে তখন এইভাবে বলাটা, এইভাবে নেওয়াটা এটা বৈধ। তাহলে গ্যারান্টি, মর্টগেজ এগুলো কি জন্য? শুধুমাত্র মিসকন্ডাক্ট, নেগলিজেন্স এবং ব্রিচ অফ কন্ট্রাক্ট এটাকে কভার করার জন্য, কোনো লস কভার করার জন্য নয়। আচ্ছা, এটা বলা হচ্ছে যে গ্যারান্টি দিতে পারবে না একজন পার্টনার আর একজন পার্টনারকে, বাট কোনো একটা থার্ড পার্টি মে প্রোভাইড এ গ্যারান্টি। কোনো একটা থার্ড পার্টি যদি দিতে চায় তাহলে দিতে পারবে, টু মেক আপ এ লস অফ ক্যাপিটাল অফ সাম অর অল পার্টনার্স। থার্ড পার্টি গ্যারান্টি দিল যে তোমাদের লস হলে তাহলে ক্যাপিটালের যতটুকু লস হবে ওটা আমি বহন করব, এটা বৈধ। বাট দিস গ্যারান্টি ইজ সার্কামস্ক্রাইবড উইথ দ্য কন্ডিশন, এই গ্যারান্টিটা আসবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? Legal capacity and financial liability of such a third party as a guarantor are independent from the Sharika contract. যে ব্যক্তিটা থার্ড পার্টি হিসেবে দিচ্ছে তার লিগ্যাল ক্যাপাসিটি এবং তার আর্থিক দায় দায়িত্ব এটা পার্টনারশিপ থেকে সম্পূর্ণ ভিন্ন। পার্টনারশিপ এটা একটা কোম্পানি, সে আরেকটা কোম্পানি, এটা একটা এন্টিটি, সে আরেকটা এন্টিটি। এবং the guarantee should be free, should not be provided for consideration nor linked in any manner up to the Sharika contract. এটার সাথে প্রফিটের কোনো অংশ অথবা কোনো কম্পেনসেশন এগুলো নেওয়া যাবে না, ফ্রি, টোটালি ফ্রি হতে হবে। 3 নম্বর বলা হচ্ছে থার্ড পার্টি যে গ্যারান্টি দিচ্ছে সে শুড নট ওন মোর দেন এ হাফ অফ দ্য ক্যাপিটাল ইন দ্য এন্টিটি টু বি গ্যারান্টি। থার্ড পার্টি গ্যারান্টি সে এই পার্টনারশিপ বিজনেসের হাফ এর থেকে বেশির মালিক হতে পারবে না। থার্ড পার্টি গ্যারান্টি শুড নট ওন মোর দেন এ হাফ অফ দ্য ক্যাপিটাল, অথবা
The guaranteed entity should not own more than half of the capital in the entity that undertakes to guarantee. অথবা যে থার্ড পার্টি তার কোম্পানিতে এই যে পার্টনারশিপকে গ্যারান্টি দেওয়া হচ্ছে তাদের অর্ধেকের চেয়ে বেশি পার্টনারশিপ থাকতে পারবে না। তাহলে তো একজন একজনের বিজনেস রিলেশন অথবা একজন একই পার্টনার হয়ে গেল। In case of a third party's undertaking to guarantee, the partner benefiting from such an undertaking is not, however, entitled either to claim that the Sharika contract becomes null and void or to refuse to meet his obligation under the contract if the guarantor fails to meet his voluntary promise to cover the loss of capital on the grounds that the beneficiary enter into the Sharika contract taking into account the state of such a third party's undertaking to guarantee to loss of his capital. অনেক লম্বা সেন্টেন্স, রাইট? বাট কথাটা খুবই সংক্ষেপ। কথাটা হচ্ছে থার্ড পার্টি গ্যারান্টি, এটা তো একটা এক্সট্রা বিষয়। এটার সাথে কোম্পানি শারিকা কন্ট্রাক্টের এটা কোনো মূল পার্ট এন্ড পার্সেল না। তো এই জন্য এটাকে বিবেচনায় রেখে কোনো পার্টনার এটা ক্লেম করতে পারবে না যে যদি থার্ড পার্টি গ্যারান্টি সে যদি তার প্রমিস ফুলফিল না করে তাহলে আমরা পার্টনারশিপ বাতিল করে দিব, অথবা আমি আমার দায় দায়িত্ব পালন করব না। এই ধরনের কোনো ক্লেম সে করতে পারবে না। এটা বিবেচনায় যে সে বলতে পারবে না যে আমি তো পার্টনারশিপে জয়েন করছি যে থার্ড পার্টি গ্যারান্টি আছে, এই জন্য যেহেতু এখন থার্ড পার্টি তার আন্ডারটেকিং তার প্রমিস ফুলফিল করছে না, এই জন্য আমি পার্টনারশিপে দায় দায়িত্ব নিব না এবং এই কন্ট্রাক্ট আমি বাতিল করে দেব। এটা করা যাবে না। তার মানে থার্ড পার্টি গ্যারান্টি পারমিসিবল হলেও এটা পার্টনারশিপ কন্ট্রাক্টের পার্ট এন্ড পার্সেল হতে পারবে না। এটা একটা এক্সট্রা বিষয়, থাকলে ভালো, না থাকলে নেই। বাট এটার উপর বেস করে কোনো পার্টনারশিপ হতে পারবে না। যে বলা যাবে না যে আমি তো এখানে জয়েন করছিলাম এই জন্য যে থার্ড পার্টি গ্যারান্টি আছে, এখন যেহেতু উনি চলে গেছে আমি কন্ট্রাক্ট পার্টনারশিপ বাতিল করে দিতে চাই, অথবা আমি আমার দায় দায়িত্ব আমার অব্লিগেশন উইথড্র করতে চাই। এগুলো করা যাবে না। এই কথাটাই বলছে এই লম্বা সেন্টেন্সটার মধ্যে। ঠিক আছে? ইন কেস অফ থার্ড পার্টি গ্যারান্টি থাকা অবস্থায় দ্য পার্টনার বেনিফিটিং ফ্রম সাচ এন আন্ডারটেকিং, যারা এখান থেকে বেনিফিট পাচ্ছে থার্ড পার্টি গ্যারান্টি থেকে, যে পার্টনাররা এন্টাইটেল ইজ নট এন্টাইটেল, তারা এই কথা বলতে পারবে না, যে এই দাবি করতে পারবে না যে পার্টনারশিপ কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে যদি থার্ড পার্টি তার প্রমিস ফুলফিল না করে, অথবা তারা তাদের অব্লিগেশন ফুলফিল করা রিফিউজ করতে পারবে না ইফ দ্য গ্যারান্টার ফেলস টু মিট হিজ ভলান্টারি প্রমিস টু কাভার দ্য লস অফ ক্যাপিটাল। এটা দাবি করতে পারবে না কেন? অন দ্য গ্রাউন্ড দ্যাট, এই যুক্তিতে যে দ্য বেনিফিশিয়ারি এন্টার্ড, এই পার্টনার পার্টনারশিপে জয়েন করেছিল ইনটু দ্য শারিকা কন্ট্রাক্ট টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য স্টেট অফ থার্ড পার্টি আন্ডারটেকিং, যে এই থার্ড পার্টির প্রমিসটা বিবেচনায় এনেই উনি এখানে জয়েন করেছে। সো এই যুক্তিতে সে তার দায় দায়িত্ব পালন করতে এবং পার্টনারশিপ ভেঙে দেওয়ার তার কোনো অধিকার নেই। তার মানে এটা একটা অতিরিক্ত বিষয়, এটা পার্ট এন্ড পার্সেল হতে পারবে না। ঠিক আছে? এই হচ্ছে গ্যারান্টি সংক্রান্ত। এখানে কোনো প্রশ্ন আছে 314 এর মধ্যে? সেটাই বোঝা যাচ্ছে কিছুটা এখানে 314 এর মধ্যে, এই ধরনের একটা অস্পষ্টতা আছে যে হিসাবে গ্যারান্টি দিতে পারবে যদি তার পার্টনারশিপটা লেস দেন হাফ হয়, তার অংশটা। তার মানে যদি সে মোর দেন হাফ ওন করে তাহলে সে সেপারেট ক্যাপাসিটিতেও পারবে না। এটাই তো বোঝা যাচ্ছে। জি। স্যার এখানে কোয়েশ্চেনটা যেটা আসতেছে যে যদি পার্টনারশিপ হয়ে যায় তাহলে তার থার্ড পার্টি বলতে কিছু থাকছে না, সে তো পার্ট অফ দা মানে কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। তখন তো আর থার্ড পার্টি মানে মিন করা যাবে না যদি তার একটা অংশই থাকে।
এখানে সেটা মিন করে না, এখানে আসলে থার্ড পার্টি বলতে টোটালি একদম সোল থার্ড পার্টি মিন করা হয়েছে। সেটা বিভিন্ন বিবেচনা হতে পারে, ধরেন সরকার ইনসেনটিভ হিসেবে দিল, অথরিটি দিল, স্টেট গভর্নমেন্ট দিল, বললো যে তোমরা বিজনেস করো, লস হলে এটা স্টেট ডিপার্টমেন্ট দেখবে, হতে পারে না? অথবা মাদার কোম্পানি তার সাবসিডিদেরকে বললো যে যদিও আলাদা সাবসিডি, এভরিথিং ইন্ডিপেন্ডেন্ট, বাট তাদেরকে ব্যাকআপ দেবে, সাপোর্ট দেবে, হতে পারে যে থার্ড পার্টি এভাবে আসতে পারে। কারণ বেসিকলি গ্যারান্টিটা তো ফ্রি। আর এখানেও আবার কন্টেম্পোরারি অনেক স্কলারগণ এটার এগেনিস্টে একটা ফি নেওয়াটা এলাও করেছেন, কিন্তু ফি নিলে তো আর ইন্ডিপেন্ডেন্ট থাকলো না, এই আর কি। আর এখানে কি এটা মিন করছে না যে থার্ড পার্টি গ্যারান্টার যে টোটাল যে ইনভেস্টমেন্টটা থাকবে ওই ইনভেস্টমেন্টের হাফের বেশি মানে গ্যারান্টি দিবে না? মানে তার যদি কোনো কারণে মিসকন্ডাক্ট মিসবিহেভিয়ার আসে তাহলে সে সর্বোচ্চ হাফ পর্যন্ত ইয়ে দিবে। ওটা মিন করা নেই। আচ্ছা। এখানে মিন করছে যে এখানে লিটারালি যেটা লেখা হয়েছে যে থার্ড পার্টি গ্যারান্টার অথবা গ্যারান্টিড তারা একে একজনে একজন একজনের কোম্পানিতে মোর দেন হাফ পার্সেন্টের মালিক হতে পারবে না ক্যাপিটালের, তাই শুড নট ওন মোর দেন হাফ অফ দ্য ক্যাপিটাল। তারপরে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট বোঝা যাবে। তো এখানে 3-4 এটার মধ্যে আসলে ইয়ে আছে, এটা আসে না, আসলে একটা অস্পষ্টতা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা এখানে রেখে সামনের দিকে যাই। আপনাদের কাছে পরে নিজেদের স্টাডিতে বেটার কোনো ইয়ে আসলে আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন। আর কোনো কথা আছে এটার বাইরে এখানে গ্যারান্টির মধ্যে? আচ্ছা, 315। 315টা এটা মনে হয় বড়, আউটকাম নিয়ে অনেক আলোচনা, অনেকগুলো ক্লজ এখানে। 315 হচ্ছে প্রফিট লস নিয়ে আউটকাম। Sharica contract should incorporate a provision specifying the manner of sharing profits between the parties. শারিকা কন্ট্রাক্টের মধ্যে অবশ্যই একটা প্রভিশন থাকতে হবে যেটার মাধ্যমে প্রফিট শেয়ারিং এর পদ্ধতিটা স্পেসিফাই করা হবে, এবং এটা করতে হবে শুরুতে, যখন কোম্পানি হবে তখনই। এমন না যে কোম্পানি এখন করলাম, যখন প্রফিট ডিস্ট্রিবিউশনের সময় আসবে তখন করব, এটা নয়। আচ্ছা, দ্য অ্যালোকেশন অফ প্রফিট মাস্ট বি মেড ইন এ ম্যানার দ্যাট, এই যে একটা ম্যানার বললো, একটা পদ্ধতি, এই পদ্ধতিটা কি রকম হতে হবে? এমন হতে হবে, ইচ পার্টনার গিভস ইচ পার্টনার অ্যান আনডিভাইডেড পার্সেন্টেজ অফ প্রফিট। হোয়াট ডাজ ইট মিন আনডিভাইডেড পার্টনারশিপ অফ প্রফিট? মানে 10% অফ আওয়ার প্রফিট, যত প্রফিট হবে সেটা 10% মিস্টার এ পাবে, 20% মিস্টার বি পাবে। বা 20% এটা কত, এটা তো যখন প্রফিট ডিস্ট্রিবিউশন হবে শুধুমাত্র তখন জানা যাবে। তো নট এ সাম অফ মানি অর এ পার্সেন্টেজ অফ দ্য ক্যাপিটাল, কোনো ফিক্স অ্যামাউন্ট এটা করা যাবে না, অথবা যতটুকু ক্যাপিটাল দেওয়া হয়েছে ওটার একটা পার্সেন্টেজ সেটাও করা যাবে না। যেমন আমি যদি জানি আমি 10% ক্যাপিটাল দিছি, আমার 10%-এর ক্যাপিটাল হচ্ছে ধরেন 1,000 টাকা। এখন এখানে যদি আমরা এগ্রি করি যে আমার ক্যাপিটালের 10% প্রফিট আমার জন্য, তাহলে আমি তো 1,000-এর 10% 100 টাকা আমি বের করে ফেললাম। তাহলে সেম অ্যাজ ইফ শুরুতে আমি একটা সাম অফ মানি ফিগার আউট করে ফেললাম। এর জন্য এমন কোনো ওয়ে আউট, এমন কোনো ম্যানার, এমন কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না যেটার মাধ্যমে অ্যামাউন্টটা, প্রফিটের অ্যামাউন্টটা ফিক্সড হয়ে যায় অথবা ফিক্স করে ফেলা যায়। তো সাম অফ মানিও করা যাবে না এবং পার্সেন্টেজ অফ দ্য ক্যাপিটাল ধরা যাবে না। তাহলে কি ধরতে হবে? আনডিভাইডেড পার্সেন্টেজ অফ দ্য প্রফিট, রাইট? আচ্ছা, it is not permitted, next 3152, it is not permitted to defer the determination of the profit due to each partner until the realization of profit। যেটা আমি একটু আগে বললাম যে যখন প্রফিট হবে তখন আমরা গিয়ে প্রফিটের পার্সেন্টেজ ঠিক করবো না, এটা শুরুতেই কন্ট্রাক্ট সাইনিং এর মধ্যে, ফর্মের মধ্যে উল্লেখ উল্লেখ করে দিতে হবে যে আমাদের প্রফিট শেয়ারিং কত। The profit percentage for each partner must be determined at the conclusion of the Sharika contract। যখন পার্টনারশিপ করা হবে তখন ঠিক করতে হবে। The parties may bilaterally agree to amend the percentage of profit sharing on the date of distribution। হ্যাঁ, পার্টনারশিপ তো আমরাই করতেছি, আমরাই তো নিয়ম কানুন বানাচ্ছি। সো শুরুতে আমরা একটা রেশিও ঠিক করলাম, কিন্তু যখন ডিস্ট্রিবিউট করব তখন বাস্তব পরিস্থিতির আলোকে যদি সবাই এগ্রি করে তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট শেয়ারিংটা অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। আচ্ছা,
Also, a partner may relinquish on the date of distribution a part of the profit that is due to him in favor of another party. দেখুন, শুরুতে কেউ কাউকে গ্যারান্টি দিতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না, কিন্তু শেষে গিয়ে অ্যাকচুয়াল প্রফিট হওয়ার পরে যদি দেখা যায় যে আসলে প্রফিট কম হয়েছে, তো আমাদের মধ্যে কোনো কোনো পার্টনার খুবই সাফার করবে, তখন আরেকজন সলভেন্ট পার্টনার সে বললো যে ঠিক আছে, আমার প্রফিট তো শুরুতে 20% ছিল, আমি এখন 10% ছেড়ে দিলাম। হুম, আমি 10% প্রফিট নিব, বাকিটা তোমরা অ্যাকর্ডিংলি ভাগ করে নাও। এটা করা যাবে, হ্যাঁ, ডিস্ট্রিবিউশনের সময় এটা করা যাবে, কিন্তু শুরুতে করা যাবে না। শুরুতে করলে তো এটা কাইন্ড অফ গ্যারান্টি হয়ে যাবে, রাইট? তো শেষে গিয়ে প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ করা যেতে পারে। চেঞ্জ করার একটা ওয়ে হতে পারে যে কোনো একটা পার্টনার তার প্রফিটের একটা অংশ ছেড়ে দিল, তাহলে ছেড়ে দিলে বাকিদের প্রফিট শেয়ারিং রেশিও অংশটা একটু বেড়ে যাবে। তো এটা করা যাবে, ডিস্ট্রিবিউশনের সময় এটা করা যাবে। তখন এটা হবে তানাজুল, ওয়েভিং দ্য রাইটস। রাইট তো তানাজুল করা যায় রাইট এস্টাবলিশ হওয়ার পরে, যেহেতু প্রফিট অলরেডি হয়ে গেছে, পার্সেন্টেজও আগে ঠিক করা ছিল, সেই হিসাবে তো অধিকার এস্টাবলিশ হয়ে গেছে। এখন কোনো একজন চাইলে তার অধিকার ছাড় দিতে পারে ইন ফেভার অফ অ্যানাদার পার্টি, আরেকজনের জন্য বা অন্যদের জন্য। আচ্ছা, 3153, ইন প্রিন্সিপাল the shares of profit may be in proportion to the percentage of each partner's contribution to the Sharika capital. সাধারণত মূলনীতি অনুযায়ী প্রফিটটা যার যার ক্যাপিটাল কন্ট্রিবিউশন পরিমাণে অনুপাতে হতে পারে, কন্ট্রিবিউশনের অনুপাতে হতে পারে। যেমন একজনের ক্যাপিটাল 10%, উনি 10% প্রফিট পাবে, প্রফিট যত হয় এটা 10%। আরেকজনের 30%, উনি 30% প্রফিট পাবে, প্রফিট যত হয় এটা 30%। এটা হচ্ছে বেসিক রুল, এটা করা যাবে। আচ্ছা, nevertheless the partner may agree to make profit sharing not proportionate to their contribution to capital. হ্যাঁ, কেউ যদি এগ্রি করে, সবাই যদি এগ্রি করে, তাহলে বললো যে আমরা আমাদের ক্যাপিটালের অনুপাতে প্রফিট নিব না, যেহেতু আমাদের মধ্যে কেউ কেউ বেশি শ্রম দিচ্ছে, বেশি কন্ট্রিবিউট করতেছে অন্যভাবে, তাহলে আমরা এটা একটু বিবেচনায় রেখে আমাদের প্রফিট শেয়ারিং রেশিও একটু ক্যাপিটালের অনু মানে অনুপাত থেকে ভিন্ন করতে হবে। এটা করা যাবে, হ্যাঁ এটা করা যাবে, অসুবিধা নাই। তবে দেখতে হবে প্রোভাইডেড, শর্ত হচ্ছে the additional percentage of profit over the percentage of contribution to the capital is not in favor of a sleeping partner. স্লিপিং পার্টনার মানে কি? স্লিপিং পার্টনারের ডেফিনেশন তো একটু ভিন্ন। মনে করেন আমরা পড়ে আসছি যে পার্টনারশিপে সবাই কাজ করবে, সবাই ম্যানেজমেন্টে রোল প্লে করবে। এখন একজন এমনি কাজ করতেছে না, চুপচাপ আছে কোনো ঘোষণা ছাড়া, সে কি স্লিপিং পার্টনার? না। স্লিপিং পার্টনার হচ্ছে সিদ্ধান্ত নিয়ে যাকে ঘুম পাড়ানো হয়েছে, সিদ্ধান্ত নিয়ে বলা হয়েছে যে পার্টনারশিপটা দেখবে, ম্যানেজমেন্ট করবে একজন দুইজনে, বাকি তিনজন চুপ থাকবে। তো সিদ্ধান্ত নিয়ে যাদেরকে ঘুম পাড়ানো হয়েছে তারাই হচ্ছে স্লিপিং পার্টনার। তো এই স্লিপিং পার্টনারদের দেখতে হবে যে এরা যাতে তাদের ক্যাপিটালের অনুপাত থেকে বেশি প্রফিট না পায়, কারণ সেটা ইনজাস্টিস হবে। তো স্বাভাবিকভাবে ক্যাপিটালের থেকে বেশি প্রফিট কারা পাবে? যারা কাজ করতেছে, যারা ম্যানেজমেন্টে শ্রম দিচ্ছে। এই জন্য ক্যাপিটালকে, প্রফিটকে ক্যাপিটালের ভিন্ন অনুপাতে করা যাবে, শর্ত হচ্ছে এডিশনাল প্রফিটটা যাতে স্লিপিং পার্টনাররা না পায়। আচ্ছা, if a partner did not stipulate a condition that he be a sleeping partner, then he is entitled to stipulate an additional profit share over his percentage of contribution to the capital even if he did not work. এটাই আমি বলছি, সিদ্ধান্ত নিয়ে যদি ঘুম পাড়ানো না হয়, তাহলে উনি কাজ না করলেও উনি এই প্রফিটের অতিরিক্ত অংশটা পেতে পারেন, কারণ উনি স্লিপিং পার্টনার না। স্লিপিং পার্টনার হচ্ছে তারাই যাদেরকে সিদ্ধান্ত নিয়ে আহ ইয়ে দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট থেকে। ঠিক আছে, 0154, it is a requirement that the proportion of loss borne by partners be commensurate with the proportion of their contribution to the Sharika capital. যেটা আমি শুরুতে বলছি, প্রফিটের ক্ষেত্রে ক্যাপিটালের অনুপাতে হতে পারে বা ভিন্ন অনুপাতে হতে পারে, কিন্তু লস অবশ্যই ক্যাপিটাল অনুপাতে হবে।
10% loss, 10% capital should bear only 10% of loss. So it is not permitted, therefore, to agree on holding one partner or a group of partners liable for the entire loss. পুরা লসটা আপনি একজন অথবা আহ, দুই একজনের উপর চাপাই দিলেন, হবে না, সবাইকে নিতে হবে। Or liable for a percentage of loss that does not match their share of ownership in the partnership. আমার আছে 20% ক্যাপিটাল, বাট আমার উপর চাপাই দিলেন 40% of loss. Cannot. আচ্ছা, it is however valid, হ্যাঁ তবে এটা valid, that one partner takes without any prior condition the responsibility of bearing the loss at the time of the loss. তো সময়ের কারণে কিন্তু রুলিং চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, শুরুতে পারবেন না, কিন্তু শেষে গিয়ে যখন লস হলো, আপনি দেখলেন যে আপনার এক পার্টনারের কোমর ভেঙে যাচ্ছে, সে এত লস নিতে পারছে না, তখন আপনি বললেন যে আমি তার লস থেকে এত পার্সেন্ট বেশি নিলাম, মানে আমার ক্যাপিটাল অনুপাতে আমার লস যদি 20% হয়, আমি, আমার যদি কোমর শক্ত থাকে, আমি 30% নিলাম, সে একটু কম নিল। এটা করা যাবে, এটা করা যাবে। ঠিক আছে, ওই প্রফিটের মতো, প্রফিট যেরকম ছাড় দেওয়া যাবে, এরকম লসও নেওয়া যাবে। কখন? শেষে গিয়ে। কারণ এটা কোনো গ্যারান্টি হচ্ছে না, এটা হচ্ছে যে একটা ফেভার অথবা একটা তানাজুল, ওয়েভিং দ্য রাইটস, এটা করা যাবে। ঠিক আছে। 3155, it is permissible for the partners to agree on adoption of any method of allocation of profit, either permanent or variable. কিরকম? শুরুতে প্রফিট শেয়ারিং রেশিও একরকম ছিল, এটাতে কি পুরো বিজনেস চলবে পুরো 1 বছর, নাকি আমরা 6 মাস পর পর বা 3 মাস পর পর এভরি টেনিউরে আমরা এটা চেঞ্জ করবো? হতে পারে, যেভাবে সবাই এগ্রি করে। সবাই যদি বলে যে পার্মানেন্ট একটাই থাকবে, ফাইন। অথবা সবাই যদি বলে যে না এটা ভেরিয়েবল হবে, ফাইন। ফর এক্সাম্পল, by agreeing that the percentage of profit share in the first period are one set of percentage and in the second period are another set of percentage, no problem. আমরা শুরুতে থাকবে 60-40, শেষে গিয়ে আমরা বললাম যে 50-50, পরে গিয়ে আমরা বলবো 70-30, অল যদি এগ্রি করে, নো প্রবলেম, ডিপেন্ডিং অন দ্য disparity of the two periods or the magnitude of the realized profit. এটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতির আলোকে, হ্যাঁ, দুই পিরিয়ডের ভিন্নতা অথবা প্রফিট অ্যামাউন্ট অথবা যে কোনো কিছু বিবেচনায় দিস ইজ অ্যালাউড, এটাতে কোনো সমস্যা নাই, প্রোভাইডেড, শর্ত হচ্ছে ইউজিং সাচ এ মেথড ডাজ নট লিড টু দ্য লাইকলিহুড অফ এ পার্টনার বিং প্রিক্লুডেড ফ্রম দ্য পার্টিসিপেশন ইন দ্য প্রফিট। মানে যে মেথডে ফলো করেন সমস্যা নেই, তবে দেখতে হবে কেউ যাতে প্রফিট থেকে বঞ্চিত না হয়। ঠিক আছে, কাউকে প্রফিট থেকে বঞ্চিত করা যাবে না। তো এটা একটা গোল্ডেন রুল, পার্টনার সবাই কম হোক বেশি হোক সবাইকে প্রফিট দিতে হবে, সবাই প্রফিট পেতে হবে। 3156, it is not permitted to start the allocation of profit between the partners unless the operating cost, expenses and taxes are deducted in calculating the profit and the capital of the sharika is maintained intact. মানে প্রফিটটা অ্যাকচুয়াল প্রফিট, প্রফিট কাকে বলে? আপনি আপনার কস্ট, যাবতীয় কস্ট বাদ দিলেন এবং ক্যাপিটাল এক পাশে রাখলেন, তারপরে এক্সট্রা যেটা সেটা হচ্ছে প্রফিট। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি মানে প্রফিট বের করা ব্যতীত প্রফিট কি করা যাবে না, অ্যালোকেট করা, প্রফিট ডিস্ট্রিবিউট করা যাবে না। তার মানে আপনার ক্লোজিং, সবকিছু ক্লোজিং, ক্লোজিংটা অ্যাকচুয়াল হোক, ক্লোজিংটা কনস্ট্রাকটিভ হোক, আপনি সব হিসাব নিকাশ করে, হ্যাঁ, সব হিসাব নিকাশ করে লাইবিলিটিস এটা সেটা করে ক্যাপিটাল এক পাশে রেখে এক্সট্রা যেটা থাকবে সেটা প্রফিট, তখন গিয়ে প্রফিট ডিস্ট্রিবিউট করতে পারবেন। তাহলে কি আগে দেয়া যাবে না? একজন পার্টনারের যদি আগে টাকা লাগে দেয়া যাবে না? যাবে, ওটা হবে অন অ্যাকাউন্টে, ওটা পরে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এইটাই বলা হচ্ছে, নেক্সটটাতে এটাই বলবে হয়তো, it is not permitted that the condition or modes of profit allocation in a sharika contract include any clause or condition that may result in the probable violation of the principle of sharing profit. মানে প্রফিট শেয়ারিং মূলনীতিটা লঙ্ঘন হয় এমন ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না। ফর এক্সাম্পল, if a predetermined amount of profit or a specific percentage of capital is assigned to one of the partners, this assignment will be rendered void. ধর আপনি একজনকে ফিক্সড অ্যামাউন্ট দিলেন যে সে 5,000 টাকা প্রফিট পাবে, অথবা বললেন যে তার ক্যাপিটালের 10% পাবে,
তাহলে তো ফিক্সড হয়ে গেল তার জন্য। তো এই ধরনের অ্যাসাইনমেন্ট এটা বাতিল। ইফ দ্য অ্যাসাইনমেন্ট ইজ অ্যামেন্ডেড বিফোর প্রফিট কামস ফোর্থ, যদি অ্যাসাইনমেন্টটাকে যদি সংশোধন করা হয় প্রফিট আসার আগে, তাহলে প্রফিট শ্যাল বি ডিভাইডেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য হোয়াট পার্টনার্স এগ্রিড টু দ্য অ্যামেন্ডমেন্ট। তাহলে অ্যামেন্ডমেন্ট অনুযায়ী প্রফিট ডিস্ট্রিবিউট হবে। আর যদি প্রফিট আসার আগে এটা অ্যামেন্ডমেন্ট করা সম্ভব না হয়, তাহলে শুড গো টু দ্য বেসিক। বেসিকটা কি? বেসড অন ইচ পার্টনার্স রেসপেক্টিভ শেয়ার ইন দ্য ক্যাপিটাল। তার ক্যাপিটাল যে অনুপাত, সেই অনুপাতে প্রফিট দিতে হবে। ঠিক আছে? আপনি প্রথমে হয়তো জানতেন না এই নিয়ম, তো আপনি এইভাবে ফিক্স প্রফিট হিসাব করে ফেললেন, অথবা ক্যাপিটালের পার্সেন্টেজ হিসাব করে ফেললেন। পরে গিয়ে জানতে পারলেন যে এটা তো ঠিক হয় নাই, তখন এটা অ্যামেন্ড করতে হবে। তো প্রফিট আসার আগে যদি অ্যামেন্ডমেন্ট করা যায়, তাহলে যেভাবে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেভাবে প্রফিট ডিস্ট্রিবিউট হবে। যদি অ্যামেন্ডমেন্ট করা সম্ভব না হয়, তাহলে বেসিক রুল অনুযায়ী প্রফিট ডিস্ট্রিবিউট হবে। হোয়াট ইজ দ্য বেসিক রুল? প্রফিট শ্যাল বি বেসড অন ইচ পার্টনার্স রেসপেক্টিভ শেয়ার ইন দ্য ক্যাপিটাল। যার যতটুকু অংশ সেই অনুপাতে প্রফিট দেওয়া হবে। ঠিক আছে? বুঝে আসতেছে এই পর্যন্ত? কোনো প্রশ্ন আছে? মানে এই ইয়েটা অনেক বড়, আউটকামটা। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? অলরাইট। 3158, taking into account the provision of the item 3153. What was 3153? 3153 তে বলা হয়েছে যে প্রফিটটা অবশ্যই ক্যাপিটাল অনুপাতে হবে, বাট কেউ চাইলে ভিন্ন অনুপাতে করতে পারে। তবে খেয়াল রাখতে হবে স্লিপিং পার্টনার যাতে ক্যাপিটালের বেশি না পায়। হুম, এটা মাথায় রেখে 3158 বলা হচ্ছে, it is permissible to agree that if the profit realized is above a certain ceiling, the profit in excess of such a ceiling belongs to a particular partner. যেহেতু প্রফিট শেয়ারিংটা এটা আমাদের ব্যাপার, পার্টনারদের ব্যাপার। তো তারা যদি এগ্রি করে যে আমাদের প্রফিট যদি 5,000 টাকা এক্সিড করে, অথবা 50,000 টাকা যদি এক্সিড করে, তাহলে অতিরিক্ত যেটা, সেটা আমাদের যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে শুধু তারাই নেবে, যারা স্লিপিং পার্টনার তারা নেবে না। এটা করা যাবে? করা যাবে। যেহেতু 3153 তে বলা হয়েছে স্লিপিং পার্টনাররা তাদের ক্যাপিটালের অনুপাত থেকে বেশি ডিজার্ভ করে না, তাহলে সেটা মাথায় রেখে আমরা যদি এটা ডিসিশন নিই যে আমাদের প্রফিট যদি 50,000 এক্সিড করে, তাহলে হোয়াট এভার এক্সিড দ্যাট উইল গো টু দ্য ম্যানেজিং পার্টনার্স। করা যাবে? যাবে। ঠিক আছে? সো একটা সার্টেন সিলিং এর উপরে প্রফিট কোনো পার্টিকুলার পার্টনারের জন্য বরাদ্দ করা যাবে। Yes. The parties may also agree that if the profit is not over the ceiling, প্রফিট 50,000 ক্রস করলো না, অথবা সিলিং এর নিচে থাকলো, তখন ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু দ্য এগ্রিমেন্ট, তখন ডিস্ট্রিবিউশন আমাদের স্বাভাবিক যে এগ্রিমেন্ট সেই অনুপাতে হবে। ঠিক আছে? আমরা একটা প্রফিট পার্সেন্টেজ শেয়ারিং রেশিও ঠিক করলাম, যদি আমাদের সিলিং এর নিচে থাকে তাহলে এটা চলবে, আর সিলিং এর উপরে থাকলে এই অনুপাতে আমরা বন্টন করব, অতিরিক্ত অংশটা আমাদের যারা ম্যানেজিং পার্টনার তারা পাবে। আচ্ছা, 3159, profit may be finally distributed on the basis of the proceeds of selling all the existing asset known and actual valuation. যেটা আমি শুরু আগে বলছি একটু আগে, ফাইনালি প্রফিট ডিস্ট্রিবিউট কখন করা হবে? যখন আপনি আপনার সকল অ্যাসেট বিক্রি করে দিয়ে সবকিছু হিসাব নিকাশ করে ক্লোজ করে ফেলবেন, তখন যেটাকে বলা হয় অ্যাকচুয়াল ভ্যালুয়েশন। অথবা আপনি তো বিজনেস আরো আবার করতে চাচ্ছেন, তাহলে অন দ্য বেসিস অফ কনস্ট্রাকটিভ ভ্যালুয়েশন অফ দ্য অ্যাসেট, আপনি ভ্যালুয়েশন গুলো কনস্ট্রাকটিভলি অ্যাসেট গুলো ভ্যালুয়েশন করে তখন আপনি প্রফিট বের করতে পারবেন। ভ্যালুয়েশন করবেন কিভাবে? which means valuation of the asset of the sharik at fair value. হ্যাঁ, ফেয়ার ভ্যালিউতে আপনি ইয়ে করবেন, এগুলোর মূল্য ঠিক করে তারপরে আপনি প্রফিট বের করতে পারবেন। দ্য রিসিভেবল মাস্ট বি ভ্যালুড এট দ্য ক্যাশ ভ্যালিউ। এখন আপনার যদি কোনো রিসিভেবল থাকে যেটা আপনি পাবেন, এখনো পাননি, ওগুলো হিসাব করবেন কিভাবে? ওগুলো ক্যাশ ভ্যালিউতে হিসাব করবেন, দ্যাট ইজ এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড। যেটা আপনি পাবেন, পাওয়ার আশা করেন সেটা। সেটা কি জন্য? আফটার ডিডাকশন অফ এন অ্যালাউয়েন্স ফর দ্য ডাউটফুল ডেট। আপনি তো পুরোটা নাও পাইতে পারেন, তাহলে যেটা পাবেন না সেটা মাইনাস করবেন। আপনার রিসিভেবল 1,00,000 টাকা হলে আপনি যদি সেখানে 20,000 টাকা পাওয়ার আশা না করেন, তাহলে 80,000 টাকা হিসাব করবেন।
রিসিভেবল হিসাব করার ক্ষেত্রে কোনো ধরনের কম বেশ করা যাবে না। টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে আপনি এটাতে অ্যাড করলেন, অথবা আর্লি রিডেমশনের জন্য, আর্লি নেওয়ার জন্য আপনি এখানে ডিসকাউন্ট দিলেন, এগুলো করা যাবে না। তো এগুলো এটা তো সুদ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, ফেয়ার ফেয়ার ভ্যালুর ব্যাখ্যাটা কাইন্ডলি যদি একটু দেন, মার্কেট ভ্যালু কিনা? এটা মার্কেট ভ্যালু হতে পারে, অথবা সেটা একটা যৌক্তিক ভ্যালু। তবে সাধারণত মার্কেট ভ্যালুটাই বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে, মার্কেট ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, in valuing receivable, it is not permitted to take account of the time value of money, interest, or the notion of discount on the basis of current value. So discount দেওয়া যাবে না, add-ও করা যাবে না। i.e. a discount of the amount of the debt as consideration for earlier payment and cash amount shall be recognized as is. মানে রিসিভেবল আপনি যেটা আছে সেটাই add করবেন। তো এগুলো হচ্ছে যে মানে পার্সেন্ট কখন করবেন আপনি, অ্যাকচুয়াল ভ্যালুয়েশন অথবা কনস্ট্রাকটিভ ভ্যালুয়েশনের মাধ্যমে। So it is not permitted that the final allocation take place based on expected profit. Expected profit অনুযায়ী কাউকে finally profit দেয়া যাবে না, right? So it is necessary that the allocation of profit take place on the basis of actual profit earned through actual or constructive valuation of the sold asset. এভাবে আপনি অ্যাকচুয়ালি হোক অথবা কনস্ট্রাকটিভলি হোক আপনার অ্যাসেট গুলোর হিসাব নিকাশ করার পরে তারপরে গিয়ে আপনি ফাইনালি প্রফিট দিতে পারবেন। তো এক্সপেক্টেড প্রফিট অনুযায়ী প্রফিটকে মাথায় রেখে প্রফিট ডিস্ট্রিবিউট করা যাবে না। হ্যাঁ, তার মানে কি একদম প্রফিট দেওয়া যাবে না? না, দেওয়া যাবে। It is permissible to allocate some fund to any of the partners on account. আপনি অ্যাডভান্স দিলেন before actual or constructive valuation on the condition that the final actual settlement will take place at a later stage. পরে গিয়ে এটাকে ফাইনালি অ্যাডজাস্ট করা হবে। In this case, the party should undertake to reimburse to the sharika any amount that they have received in excess of their profit. কেউ যদি বেশি নিয়ে নেয় তাহলে হিসাব নিকাশ করার পরে যেটা অতিরিক্ত নিছে সেটা কোম্পানিকে ফেরত দিতে হবে, রাইট? আচ্ছা, if the subject matter of sharika is asset acquired for leasing that brings in income, or the subject matter is service that bring in revenue, then the amount distributed to the partners annually is on account and is subject to settlement and reimbursement at the end of sharika. আপনার শারিকাতে আপনার কাজ হচ্ছে আপনি হয়তো বিভিন্ন কিছু ভাড়া দেন অথবা সার্ভিস প্রোভাইড করেন যেটার বিনিময়ে রেভিনিউ আসে। তো এগুলো তো ফাইনাল, মানে ফাইনালি হিসাব নিকাশ ছাড়া আপনি তো ফাইনাল ক্লোজ করতে পারবেন না। বাট এর আগে যদি প্রফিট হিসাবে কিছু দিয়ে থাকেন সেটা হবে সব অন অ্যাকাউন্টে, পরে গিয়ে সেটা সেটেলমেন্ট করবে অথবা রিইম্বার্স করবে। মানে কম দিলে আপনি বাকিটা দিবেন, আর বেশি দিয়ে দিলে বাকিটা সে ফেরত দেবে। It is permissible based on the articles of association or a decision of the partner not to distribute the profit of the company. যদি সবাই ডিসাইড করে যে এই বছর আমরা প্রফিট নেব না, তাহলে নো প্রবলেম, কোনো সমস্যা নেই। It is also permissible to set aside periodically a certain ratio of profit as a solvency reserve or a reserve for meeting losses, investment risk reserve অথবা প্রফিট ইকুয়ালাইজেশন রিজার্ভ। আপনি যদি মনে করেন যে আপনার রেইনি ডে এর জন্য আপনি একটা রিজার্ভ ফান্ড অ্যালোকেট করবেন, সব প্রফিট আপনারা নেবেন না, কোনো অসুবিধা নাই, সবাই এগ্রি করলে এনিথিং ক্যান ডু। It is possible to agree on setting aside a portion of profit for non-partners as a charitable donation. আপনি যদি মনে করেন যে প্রফিটের একটা অংশ চ্যারিটির জন্য বরাদ্দ রাখবেন, তাহলে সেটাও সবাই এগ্রি করলে সেটাও পারমিসিবল। জি, এই ছিল অনেকগুলো আর্টিকেলস, অনেকগুলো স্ট্যান্ডার্ড, সাব স্ট্যান্ডার্ড রিগার্ডিং আউটকাম অফ দ্য শারিকা, প্রফিট এন্ড লস। কোনো প্রশ্ন আছে এখানে? এনি কোয়েশ্চেন, এনিথিং? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়েস স্যার প্লিজ, আমি এই মানে সারমর্মে যা বুঝলাম যে এই মুশারাকার বা শারিকাতের কন্ট্রাক্টই অ্যাকচুয়ালি মেন, মানে কন্ট্রাক্ট আপনি যেটাই করবেন সেটাই বৈধ, এটাই তো দেখা গেল সারমর্ম। কিন্তু বেসিক রুলস গুলো মানতে হবে। জি জি স্যার। বেসিক রুলস গুলো মেনে, এটাই তো ইসলামের সৌন্দর্য। জি স্যার, জি স্যার। আর এটা কন্ট্রাক্ট অনেক বড় হলেও খুবই প্রাঞ্জল ভাষাই মনে হচ্ছে, বুঝতে আশা করি কারোর সমস্যা হয়নি স্যার। আর আপনার উপস্থাপনা ইনশাল্লাহ ভালো ছিল। আমরা ইনশাল্লাহ আপনার সাথে আছি, আগে যান স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাচুরিটি অফ শারিকা 316। ম্যাচুরিটি মানে হচ্ছে যে শারিকা এটা কখন
ইয়া হবে, মানে টার্মিনেট করা হবে বা কখন সম্পন্ন করবেন, শেষ করে দেবেন। ইচ পার্টনার ইজ এন্টাইটেলড টু টার্মিনেট দ্য শারিকা। টার্মিনেট মানে হচ্ছে আপনি উইথড্র করলেন আপনার পার্টনারশিপ, যে যে কোনো সময় বেরিয়ে যেতে পারবে আফটার গিভিং হিজ পার্টনার্স ডিউ নোটিস টু দিস ইফেক্ট। আপনারা যে নিয়ম করলেন যে কয়দিন আগে নোটিশ দিতে হবে, সেই নোটিশ দিয়ে বেরিয়ে যাবে, বের হয়ে যাওয়ার সুযোগ আছে। ইন হুইচ কেস হি শ্যাল বি এন্টাইটেলড টু হিজ শেয়ার ইন দ্য পার্টনারশিপ। এই ক্ষেত্রে সে পার্টনারশিপে তার যে অংশটা, তার যে ক্যাপিটাল সেটা পাবে, রাইট? And the withdrawal would not necessitate the termination of the partnership of the remaining partners. একজন বের হয়ে গেলে যে পুরো পার্টনারশিপ ভেঙে যাবে, নট নেসেসারি। আপনি নিয়ম মেনে আপনার ক্যাপিটাল নিয়ে আপনি চলে যেতে পারবেন, কিন্তু আপনি কি প্রফিট নিতে পারবেন? পারবেন না, কারণ প্রফিট তো হিসাব হবে শেষে। এখন তো প্রফিটের কোনো হিসাব নিকাশ নাই, তো আপনি কিসের ভিত্তিতে প্রফিট নেবেন? এই জন্য আপনার নেওয়ার সুযোগ নেই, আপনি আপনার মূল টাকাটা নিয়ে যেতে পারবেন। তবে আপনি বের হয়ে গেলে পার্টনারশিপ ভেঙে যাবে, নট নেসেসারি। It is permissible for the partners to enter into a binding promise for the continuity of the partnership for a period of time. এখন আজকে পার্টনারশিপ করলেন, কালকে একজন ভেঙে দিল, তাহলে অসুবিধা না? এই জন্য সবাই যদি নিয়ম করে যে আমরা পার্টনারশিপ করতেছি, কমপক্ষে আমরা 1 বছর থাকবো, 2 বছর থাকবো, এই ধরনের যদি একটা বাইন্ডিং প্রমিস নেওয়া হয়, তাহলে এটা পারমিসেবল। তার মানে শরীয়ত বাইন্ডিং করে নাই, ইসলামের দৃষ্টিতে আপনার ভালো লাগতেছে না, আপনি কারো যাতে ক্ষতি না হয় এইভাবে আপনি বের হয়ে যেতে পারবেন। কিন্তু আপনারা যদি নিজেরাই কমিটেড হন যে কমপক্ষে আমরা 1 বছর দেখবো, 2 বছর দেখবো, তাহলে সেটা করা যাবে, সেটা পারমিসেবল। আচ্ছা, এখন 2 বছর আপনারা প্রমিস করলেন, 2 বছরে কি থাকতে হবে? না। আবার কিছুদিন পর চিন্তা করলেন যে দেখলেন যে আপনাদের চলবে না, তাহলে সেটা আপনারা আবার অ্যামেন্ড করতে পারেন সবাই মিলে। ইন দিস কেস it is permissible for the parties to agree to terminate the partnership before such a fixed period. In all these cases, the obligation and action that took place before termination will remain unaffected and they will continue to exist. টার্মিনেশনের আগে যা কিছু ব্যবসা বাণিজ্য হয়েছে সবগুলো ঠিক থাকবে, আর একজন বের হয়ে গেলে কার্যক্রম বন্ধ হয়ে যাবে না, এটা কন্টিনিউ থাকবে। 3162, it is permissible for a partner to issue a binding promise to buy, either within the period of operation or at the time of liquidation, all the assets of Sharika as per their market value or as per the agreement at the date of buying. এখন ধরেন পার্টনারশিপ তো একদিন না একদিন শেষ হবে, তখন একজন বলল যে যখন আমাদের পার্টনারশিপ শেষ হয়ে যাবে, আমাদের বিজনেস যখন শেষ হয়ে যাবে, তখন যা অ্যাসেট থাকবে এগুলো সবগুলো আমি বাজার মূল্যে অথবা তখন আমরা যে প্রাইসে এগ্রি করব সেই প্রাইসে আমি কিনে নেব। এটা পারমিসিবল। যেটা পারমিসিবল না সেটা হচ্ছে তিনি যদি বলেন আমি কিনে নেব অন দ্য বেসিস অফ ফেস ভ্যালিউ, মানে মূল টাকায়, আজকে যে টাকা দিয়ে কিনা হচ্ছে এই ফেস ভ্যালিউতে আমি কিনে নিব, এই প্রমিসটা করা যাবে না। কেন করা যাবে না? ফেস ভ্যালিউ মানে হচ্ছে যে ক্যাপিটাল, মূল টাকা, তাহলে ক্যাপিটালের গ্যারান্টি হয়ে গেল। ঠিক আছে, এই জন্য ফেস ভ্যালিউতে কিনা প্রমিস করা যাবে না, কিন্তু মার্কেট ভ্যালিউ তো কম বেশ হতে পারে, আর অ্যাগ্রিড ভ্যালিউ তো ওটা আলোচনার মাধ্যমেও কম বেশ হতে পারে, তো সেটা করা যাবে, কিন্তু ফেস ভ্যালিউতে কিনার প্রমিস দেওয়া যাবে না, বিকজ ইট রিজেম্বলস প্রোভাইডিং দ্য গ্যারান্টি হুইচ ইজ নট অ্যালাউড। আচ্ছা, এশারিকা ভেঞ্চার কামস টু এন্ড, পার্টনারশিপ শেষ হয়ে যাবে স্বাভাবিকভাবে যখন সময় শেষ হয়ে যাবে, এট দ্য এক্সপায়ারি ডেট, অথবা সময়ের আগে শেষ হয়ে যাবে ইফ দ্য পার্টনার্স এগ্রি টু টার্মিনেট ইট প্রিমিচুয়ালি। সবাই যদি আগে শেষ করে দিতে চায় তাহলে শেষ হয়ে যাবে। অর ইন দ্য কেস অফ পার্টনারশিপ ইন এ পার্টিকুলার বিজনেস, ধরেন একটা সিজনাল বিজনেস, সিজনাল পার্টনারশিপ, তাহলে সিজন শেষ, আপনার পার্টনারশিপও শেষ, বিজনেস শেষ। বাই অ্যাকচুয়াল লিকুইডেশন অফ দ্য অ্যাসেট, যদি পার্টনারশিপের কোনো অ্যাসেট থাকে সেটাকে অ্যাকচুয়ালি বিক্রি করে দিয়ে হিসাব নিকাশ করে ফেলা, দ্যাট কনস্টিটিউট দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পার্টনারশিপ। The termination of Sharika can take place on the basis of constructive liquidation, এটা আগে আলোচনা হয়েছে, কনস্ট্রাকটিভ লিকুইডেশনের মাধ্যমে শারিকা টার্মিনেট হতে পারে। In this case, the Sharika will be regarded as if it has been ended. যখন কনস্ট্রাকটিভ লিকুইডেশন হবে, এটার মানে হচ্ছে যে পার্টনারশিপ শেষ হয়ে গেছে এবং পার্টিজ হ্যাভ কমেন্স এ নিউ পার্টনারশিপ, এবং নতুন পার্টনারশিপ শুরু হলো
whereby the assets that were not sold through actual liquidation but have been valued on the basis of constructive liquidation will be considered as the capital of the new partnership. রাইট, একটা পার্টনারশিপ শেষ করার পরে যে জিনিসপত্র থেকে গেছে, যেগুলো বিক্রি হয় নাই, কনস্ট্রাকটিভ ভ্যালু করা হয়েছে, এগুলো নতুন পার্টনারশিপের ক্যাপিটাল হিসেবে ধর্তব্য হবে। ইফ দ্য লিকুইডেশন ইজ বেসড অন এক্সপায়ারি ডেট, দেন অল এক্সিস্টিং অ্যাসেট শ্যাল বি সোল্ড অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট মার্কেট ভ্যালুস। যদি আপনাদের সময় থাকে যে 2 বছর, 2 বছর শেষ, তাহলে পার্টনারশিপ শেষ হয়ে গেছে, তাহলে এখন সবগুলো মার্কেট ভ্যালুতে বিক্রি করে দিতে হবে। বিক্রি করে দিয়ে টাকা পয়সা কি করবে? The proceed will be used, payment of liquidation expense, খরচ পে করা হবে, payment of financial liabilities from the net asset of the partnership, যদি কোনো liabilities থাকে তাহলে সেটা পে করা হবে। এরপরে বাকি আর যেটা বাকি থাকবে, distribution of the remaining asset among the partners in accordance with their percentage of contribution to the capital। ঠিক আছে, বাকি যেটা থাকবে সেটা যার যে পার্সেন্টেজ অফ ক্যাপিটাল সেই অনুপাতে দেয়া হবে। আচ্ছা, যদি ইফ দ্য অ্যাসেট ফল শর্ট, যদি কুলায় না, স্বল্পতা থাকে, দ্য পার্টনার্স ডু নট রিকভার অল অফ দেয়ার কন্ট্রিবিউটেড ক্যাপিটাল, সবাই তার ক্যাপিটালটা ফেরত পায় না, তখন কি করা হবে? দ্য ডিস্ট্রিবিউশন শ্যাল টেক প্লেস অন দ্য প্রো রাটা বেসিস টু দ্য শেয়ার অফ দ্য ক্যাপিটাল। তখন ক্যাপিটালের যে অংশ সেটাকে মাথায় রেখেই বিতরণটা করা হবে। কি রকম? আপনি ক্যাপিটালের 30% কন্ট্রিবিউট করছিলেন, তাহলে আজকে যে রিমেনিং ব্যালেন্স সেটার আপনি 30% পাবেন। ঠিক আছে, আপনি 30%, আপনি 30% পাবেন, আরেকজন 40%, উনি 40% পাবেন, তাহলে হয়ে গেল। সেটা আপনার ক্যাপিটালের কমও হতে পারে, বেশিও হতে পারে, যা আছে সেটা বিতরণ করা হবে প্রোরাটা বেসিসে। এভাবেই একটা শারিকা কি হয়, শেয়ার সমাপ্তি করতে পারে। ঠিক আছে, আমার মনে হয় এখানে জটিল কিছু নেই। কোনো প্রশ্ন আছে কোনো বিষয় ম্যাচুরিটির মধ্যে 316 এর মধ্যে? স্যার, যিনি শুরুতে বের হয়ে গেল সে তো শুধু তার ক্যাপিটাল নিয়ে গেল, তাহলে তার লাভটা কখন পাবে, সে প্রফিটটা? সে তার প্রফিট তো পাবে না, কারণ তার প্রফিট তো হিসাব হয় সবার শেষে, সে তো অতদিন থাকেননি। তাহলে 1 বছর তার টাকাটাই ছিল ব্যবসায়ের মধ্যে ব্যবহৃত হয়েছে। কিছু করার নেই, যেহেতু ওইভাবে চুক্তিটা হয়েছে, কারণ সম্ভব না তো তার প্রফিট 1 বছরের মধ্যে তো প্রফিট, তখন তো এটা কনস্ট্রাকটিভলিও লিকুইড ভ্যালুয়েশন করা সম্ভব না। যদি ওইভাবে এগ্রি করে, এগ্রিমেন্টটা যদি এইভাবে হয়, তাহলে এগ্রিমেন্ট অনুযায়ী চলবে। ঠিক আছে, কারণ প্রফিটটা যতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি বের হয় না, ততক্ষণ পর্যন্ত এটার কোনো অস্তিত্ব নেই। তো যেটার অস্তিত্ব নেই সেটার জন্য তো কোনো লাইবিলিটি আসবে না। স্যার, প্রফিটটা হয়তো পরে ক্যালকুলেট করে বের করা হয়েছে, কিন্তু ওই পিরিয়ডে তো প্রফিট হয়েছে, ওই সময়টার জন্য তো কিছু প্রফিট এভারেজে হয়েছে তাহলে। এখন আপনি তো আরেক বছর পরে গিয়ে প্রফিট হিসাব করতেছেন, তখন ওই সে যতদিন ছিল অতদিন তখন কত হয়েছে এক্স্যাক্টলি কিভাবে বের করবেন? একদম সম্ভব না। আর এটা তো আপনি, ওটা যে অনুমান ভিত্তিক বা হ্যাঁ, লামসাম অথবা এগ্রি আপনি এগ্রি একজনের পক্ষে এইভাবে অনুমান করতে গিয়ে আরেকজনের প্রতি ইনজাস্টিস হওয়ার সম্ভাবনা আছে না? কিন্তু এখন যে পুরো ইনজাস্ট এই যে মানে বঞ্চিত হলেন উনি স্যার, ও তো পুরো বঞ্চিত হয়ে এখন গেলেন। কি করবেন? যে বঞ্চিত না, বঞ্চিত বলা যাচ্ছে না, যেহেতু এটার অস্তিত্ব নেই। প্রফিট তো অ্যাকচুয়াল প্রফিটের তো কোনো অস্তিত্ব নেই, রিয়েলাইজ করার আগ পর্যন্ত তো এটারও না থাকার মতো। যদি স্যার সবাই এগ্রি করে স্যার পরবর্তীতে পার্টনাররা। তাই এগ্রি করে তাকে যদি কিছু দিতে চায় তাহলে তো সমস্যা নেই, বাট তাকে কিভাবে দিবে? এভাবে যদি এইভাবে মানে হিসাবটা কিভাবে করবে? যদি হিসাব করার কোনো ইয়ে থাকে, এমন যাতে না হয় এটা গ্যারান্টির মতো হয়ে গেল যে 1 বছর যাওয়ার পরে তোমাকে এত টাকা দিয়ে দেওয়া হবে লামসাম। একটা বেসিস থাকতে হবে, একটা ফেয়ার বেসিস থাকতে হবে। স্যার, জি, আসসালামু আলাইকুম স্যার। এখানে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটা হলো ক্যাপিটাল যেটা উনি বের হয়ে চলে গেলেন, কিন্তু এক্ষেত্রে কোম্পানির যে বা যে সমস্ত অ্যাসোসিয়েশন গুলো আছে তাদের খরচ যেগুলো আছে হ্যাঁ, সেগুলোকে মূল ক্যাপিটাল কে এবার করবে কিনা, মূল ক্যাপিটাল থেকে তাকে কিছুটা অংশ কাটবে
না মূল টাকাটাই সে পাবে? না শুনেন, পুরাটাই তো এগ্রিমেন্টের ভিত্তিতে। আপনারা তো শুরুতে এগ্রিমেন্টটা হয়ে যাবে। কেউ যদি প্রিমেচুয়ারলি এক্সিট করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার সাথে দেনা পাওনার হিসাব কি হবে? যে এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্ট ফলো করা হবে। এখন ওখানে যদি থাকে যে মেনটেনেন্স কস্ট হিসাবে, এক্সপেন্স হিসাবে তার ক্যাপিটালের 10% রেখে দেওয়া হবে, ডিডাক্ট করা হবে, তাহলে করা যেতে পারে। এখানে শরিয়ার কোনো স্পেসিফিক কোনো ইয়ে নেই, বিধিনিষেধ নেই। ঠিক আছে, বুঝতে পারি, মানে এগ্রিমেন্টের আলোকে হবে আর কি। পেমেন্টটা আলোকিত হবে, হ্যাঁ। আর এগ্রিমেন্ট না থাকলে এক্ষেত্রে কোনো ঝামেলা রাইজ করলে সেক্ষেত্রে কি করা? তখন সবাই উনি মিলে ডিসাইড ডিমান্ড করবে। করলো, হ্যাঁ, তখন বাকিরা সবাই বসে ডিসাইড করবে ডিসাইডে যা হবে আর কি, তাই? যে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, তাহলে আমরা শারিকাতুল ইনান শেষ করলাম। শারিকাতুল এখানে করবো। যেহেতু আপনার রাত্র, আমার মনে হয় নতুনটা শুরু করলে শেষ করতে আবার সময় লাগবে। জি, আপনারা তাহলে আজকে এখানেই আমরা শেষ করি। বাকিগুলো ইনশাআল্লাহ অন্য একটা সেশনে অন্য সময় আল্লাহ সুযোগ দিলে হবে ইনশাআল্লাহ। এবং এটা বেসিক। সেকেন্ড 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 ক্যাটাগরি পর্যন্ত দেওয়া যায় কিনা? আর আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা যদি বলেন চেষ্টা করতে পারি। আচ্ছা, পার্টনারশিপ ইন ক্রেডিট ওয়ার্থিনেস 3-2। হ্যাঁ, পার্টনারশিপ ক্রেডিট ওয়ার্থিনেস, রিপুটেশন, লায়াবিলিটি পার্টনারশিপ যেখানে কোনো ক্যাশ ক্যাপিটাল নেই। Partnership credit worthiness is a bilateral agreement between two or more parties to conclude a partnership to buy asset on credit on the basis of their reputation for the purpose of making profit. এখানে লাইবিলিটি পার্টনারশিপ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ liability ঠিক করতে হবে পার্টনার আগে। হ্যাঁ, দায়িত্ব ধরেন আপনি ক্রেডিটে 1 লক্ষ, 1 লক্ষ টাকার মধ্যে কে কত টাকা দায়িত্ব নেবে সেটা ঠিক হবে, নেই, কিন্তু লাইবিলিটি কে কতটুকু নিবে এটা ঠিক করতে হবে। সো পার্টনারশিপটা হচ্ছে যে তারা বাকিতে অ্যাসেট ক্রয় করবে, এটা সেল করে তারা প্রফিট করবে। whereby they undertake to fulfill their obligation according to the percentage determined by the parties. তারা যেভাবে এগ্রি করবে সেইভাবে তাদের অব্লিগেশন ফুলফিল করবে, অর্থাৎ লাইবিলিটি কে কতটুকু নেবে। আচ্ছা, সো লাইবিলিটি ঠিক করতে হবে। ইন এডিশন, partner should determine for each partner the percentage of profit sharing and of liability sharing. লাইবিলিটি শেয়ারিং এবং প্রফিট শেয়ারিং রেশিও এই দুটোই তারা আলোচনা করে ঠিক করে নেবে। আচ্ছা, দুটো কি সমান হতে হবে? ওই যে প্রফিটের মূলনীতি, সমান হওয়ার দরকার নেই, হুইচ লেটার মে বাই এগ্রিমেন্ট। দ্বিতীয়টা, লাইবিলিটি শেয়ারিংটা সিদ্ধান্ত সাপেক্ষে ডিফার করতে পারে উপরের দিকে অথবা নিচের দিকে অথবা উপরের দিকে ফ্রম দ্য পার্সেন্টেজ অফ প্রফিট শেয়ারিং এর চেয়ে। অর্থাৎ প্রফিট শেয়ারিং থেকে লাইবিলিটি শেয়ারিং কমও হতে পারে, বেশি হতে পারে, অথবা লাইবিলিটি শেয়ারিং এর চেয়ে প্রফিট শেয়ারিং কমও হতে পারে, বেশি হতে পারে, সমান সমানও হতে পারে বাই এগ্রিমেন্ট। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এই পার্টনারশিপে বাকিতে আমরা জিনিসপত্র কিনে আমরা সেল করব। সেল করে যে প্রফিট হয় সেটা আমরা এত পার্সেন্টেজে শেয়ার করব আমাদের মধ্যে। আচ্ছা, যদি আহ, এখানে যে বাকি যে লাইবিলিটিটা, এটাকে আমরা কে কতটুকু নিব সেটাও ঠিক করব। দুটো সমান হতে হবে, নট নেসেসারি প্রফিট কম হতে পারে, লাইবিলিটির চাইতে বেশি হতে পারে। আচ্ছা, পার্টনারশিপ ইন ক্রেডিট ওয়ার্থিনেস হ্যাজ নো মনিটারি ক্যাপিটাল। এখানে কোনো টাকা পয়সা দরকার নেই, কারণ এখানে সাবজেক্ট ম্যাটারটা কি? অব্লিগেশন অর লাইবিলিটি দ্যাট ইজ কন্টিনজেন্ট অন ক্রেডিট ওয়ার্থিনেস। এই যে ধরেন 10 লাখ টাকার আমরা বাকিতে মাল কিনলাম, কিনে আমরা সেল করব, সেল করে যে প্রফিট আসে সেটা আমরা একটা রেশিওতে ডিস্ট্রিবিউট করব। এখন এটা তো বড় একটা রিস্ক, আমরা মাল তো কিনে ফেলছি, যদি মাল বিক্রি না হয় তাহলে দায়িত্ব কে নেবে? এখন একজনের ধরেন 2 লাখ টাকা নেওয়ার ক্যাপাসিটি আছে, উনি 2 লাখ টাকা নিল। আরেকজনের 5 লাখ টাকা নেওয়ার ক্যাপাসিটি আছে, উনি 5 লাখ টাকা নিল। এইভাবেই সেটা ঠিক করতে হবে কে কতটুকু লাইবিলিটি নেবে। আর সেটা ডিপেন্ড করে কিসের উপরে? ক্রেডিট ওয়ার্থিনেস এর উপরে, রেপুটেশনের উপরে। আচ্ছা, সো সাবজেক্ট ম্যাটারটা কি এখানে? পার্টনারশিপের দায়িত্ব অথবা লাইবিলিটি।
This is the obligation of the partners to pay the amount of debt created through purchase on query. এটা হচ্ছে কে কতটুকু পে করবে, কে কতটুকু পে করার দায়িত্ব নেবে সেটাই, which form the liability of the partners. Therefore, the parties should agree on the ratio of liability for which each partner is responsible when paying such debt. আচ্ছা, profit distributed according to agreement. However, the loss will be borne by each partner according to the ratio that each partner had undertaken to bear in proportion to overall asset that are purchased on credit. লসটা কিভাবে হবে? আপনি লাইবিলিটি কতটুকু নিছিলেন? 30%, তাহলে আপনি লসের 30% বহন করবেন। আরেকজন লাইবিলিটি নিছে 40%, উনি লসের 40% বহন করবে। ঠিক আছে, এইভাবেই প্রফিট হচ্ছে এগ্রিমেন্ট অনুযায়ী। Loss will be borne by each partner according to the ratio that each partner had undertaken to bear in proportion to overall asset that are purchases on credit. মানে বাকিতে যত অ্যাসেট কেনা হয়েছে, ধরেন 10 লক্ষ টাকার অ্যাসেট কেনা হয়েছে, আপনি বলছিলেন আপনি 30% লাইবিলিটি নেবেন। হ্যাঁ, এখন 10 লক্ষ টাকা থেকে আপনাদের বেচা কেনার পরে দেখা গেল যে 1 লক্ষ টাকা লস হয়েছে, মানে 10 লক্ষ টাকা উদ্ধার করতে পারেন নাই, বিক্রি করার পরে 9 লাখ টাকা বিক্রি হয়েছে। তাহলে বাকি 1 লাখ টাকার আপনি যেহেতু 30% লাইবিলিটি নিয়েছিলেন, আপনি 1 লাখ টাকার 30% লস আপনি বহন করবেন। ঠিক আছে? It is not permitted that the contract of partnership incorporates a provision that specify a lump sum profit for a particular partner. যে মূল কথা, যে একজন ব্যক্তির জন্য একটা নির্ধারিত অঙ্কের প্রফিট করা যাবে না, মানে একটা সুনির্দিষ্ট অঙ্কের প্রফিট নির্ধারণ করা যাবে না, যে আপনি এত টাকা পাবেন, আপনি এই পাবেন। প্রফিট যেটা হয় সেটার আনডিভাইডেড পার্সেন্টেজ, প্রফিট যেটা হয় সেটার আপনি 30%, প্রফিট যেটা হবে সেটার আপনি 40%, আপনি 10%, আপনি 20%, এইভাবেই করা যাবে। জি, পার্টনারশিপ ইনকোয়ারি করতে মধ্যে। আচ্ছা, এরপরে সার্ভিস পার্টনারশিপ শারিকাতুল আমাল, কাজের উপরে। Partnership skill trade between two or more parties to provide services pertaining to a profession. একটা প্রফেশন রিলেটেড এগ্রিমেন্ট করা, ঠিক আছে, ভোকেশন অথবা কোনো কাজ, টেকনিক্যাল কাজ অথবা স্কিল ট্রেড, or to render some services or professional advice, consultancy, or to manufacture goods and to share profit according to an agreed upon ratio. ঠিক আছে, আমরা ধরেন 2-4 জনে মিলে একটা ইসলামিক ব্যাংকিং কনসালটেন্সি ফার্ম আমরা খুললাম। এখানে কোনো বিশেষ কোনো ক্যাপিটালের দরকার হয় না, আমাদের ফার্মটার অফিস থাকলো অথবা দরকার নেই, আমরা তো আমাদের অন্যান্য প্রফেশন আছি। তো আমরা যদি কোনো একটা কনসালটেন্সি সার্ভিস পাই, তাহলে সেখান থেকে যে প্রফিট আসবে সেটা আমরা আমাদের এগ্রিড রেশিও অনুযায়ী আমরা বন্টন করে নেব। তো এটার নাম হচ্ছে শারিকাতুল আমাল বা সার্ভিস পার্টনারশিপ। আচ্ছা, সো এখানে কি কোনো ক্যাশ ক্যাপিটালের দরকার আছে? দরকার নেই। কেন দরকার নেই? কারণ এখানে সাবজেক্ট ম্যাটার হচ্ছে রেন্ডারিং সার্ভিস অফার করা। So there is no Sharia implication regarding any disproportion in the services the partners or their representative may have rendered. এখন ধরেন একটা কনসালটেন্সি সার্ভিস পেলেন, সেখানে দেখা গেছে যে সবাই কি সমান কাজ করে, সবাই কি সমান কন্ট্রিবিউট করে, সবাই কি সমানভাবে কমেন্ট করতে পারে না, কম বেশ হয়। বাট এই কম বেশের শরিয়ার কোনো কি নেই, ইমপ্লিকেশন নেই, মানে এই কম বেশ এটা শরিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য। এখন এটার উপর প্রফিট ডিপেন্ড করবে না, প্রফিট রেশিও তো আগে ঠিক হয়ে যাবে, এরপরে যে যার মতো করে কন্ট্রিবিউট করবে, কেউ কম করবে কেউ বেশি করবে, এটা ন্যাচারাল। তো এটার জন্য শরিয়ার আলাদা কোনো রুলিংস নেই। ঠিক আছে, the partners may also distribute different types of services among themselves and may assign some or all partners a set of services or a particular services in a way that will achieve the integration and purpose of the overall service to be rendered. এখন সার্ভিস কন্ট্রাক্ট পার্টনারশিপের মধ্যে সবাই কি একই সার্ভিস দিতে হবে? না, নট নেসেসারি, হতে পারে। অথবা একটা কাজের তো কয়েকটা অংশ থাকে, আপনি একটা অংশ করলেন, আমি একটা করলাম, পুরোটা মিলিয়ে কাজটা কমপ্লিট হলো, এভাবে হতে পারে। তো এখানে এগুলোর ক্ষেত্রে আলাদা কোনো রুলিংস নেই, সবগুলোকে একই বিবেচনায় করে প্রফিট শেয়ারিং রেশিও যেটাতে এগ্রিড হবে সেভাবে প্রফিট ডিস্ট্রিবিউট করা হবে।
So the profit shall be distributed among the partners according to the agreed ratio, but the contract should not specify a lump sum should be paid from the profit to a particular partner. Basic কথা, right? আচ্ছা, এখন ধরেন ক্যাপিটাল যে একদম লাগবে যে তা না, কিছু বেসিক ইনস্ট্রুমেন্ট তো দরকার হয়। আপনার ল্যাপটপ দরকার হবে, আপনার হয়তো একটা সফটওয়্যার কিনতে হবে, এটা কিনতে হবে, লাগতে পারে না? তখন কি করবে? If the service partnership requires capital goods, equipment or tools, then it is permissible for each party to provide the necessary goods that his service require. In which case each partner owns the goods he has provided. এখন আপনি যে সার্ভিসটুকু দিবেন এটা তো খুবই ন্যাচারাল, আপনার কাছে সেই জিনিসটা থাকবেই। সো আপনার যেটা লাগবে সেটা আপনি দিলেন, এভাবে হতে পারে। ইচ পার্টি টু প্রোভাইড নেসেসারি গুডস দ্যাট হিজ সার্ভিস রিকোয়ার্ড। আপনার সার্ভিসের জন্য একটা সফটওয়্যার ছাড়া চলে না, তাহলে এই সফটওয়্যারটা আপনি দিলেন, এভাবে হতে পারে। হ্যাঁ, অথবা দ্য পার্টনার্স মে কন্ট্রিবিউট ফান্ডস টু অ্যাকুয়ার দ্য গুডস অন দ্য বেসিস অফ পার্টনারশিপ ইন ওনারশিপ। অথবা সবাই টাকা দিয়ে, আমরা যেমন আমাদের কনসালটেন্সি ফার্মের জন্য ধরেন একটা ল্যাপটপ লাগবে, তাহলে সবাই টাকা দিয়ে আমরা একটা ল্যাপটপ কিনলাম, সেই ক্ষেত্রে আমাদের পার্টনারশিপটা হবে পার্টনারশিপ ইন ওনারশিপ, মানে আমরা যৌথভাবে একটা ল্যাপটপ কিনলাম। এভাবে যৌথভাবে প্রয়োজনীয় টুলস গুলো নেওয়া যেতে পারে। আচ্ছা, অথবা 3 নম্বর ওয়ে, ইট ইজ অলসো পারমিসিবল ফর এ পার্টি টু এ শারিকা কন্ট্রাক্ট টু প্রোভাইড দ্য ক্যাপিটাল গুডস রিকোয়ার্ড বাই দ্য পার্টনারশিপ ইন কনসিডারেশন ফর ফিস দ্যাট উইল বি চার্জ এগেইনস্ট দ্য শারিকা অপারেশন ইন এক্সপেন্সেস। অথবা যে সফটওয়্যারটা যেটা রেগুলারলি আমরা ইউজ করব, যে ল্যাপটপটা আমরা ইউজ করব, সেটা হয়তো আমাদের কারো আছে, তাহলে তার থেকে আমরা এটা লিজ নিলাম, আমরা সেটা ইউজ করব, সেটার জন্য একটা ফি নির্ধারণ করলাম, যে ফিটা আমাদের পার্টনারশিপের এক্সপেন্স হিসেবে ধরা হবে। তার মানে রেভিনিউ যেটা আর্ন করব সেটা আমরা তাকে যেটা ফি দেব সেটা মাইনাস করে বাকিটা আমরা প্রফিট হিসেবে ডিস্ট্রিবিউট করব। তো মূল ক্যাপিটাল ছাড়া, মনিটারি ক্যাপিটাল ছাড়াও এই পার্টনারশিপ ফর্ম করা এবং এটা চালিয়ে যাওয়া সম্ভব। এটাকে বলা হচ্ছে শারিকাতুল আমাল, ভোকেশনাল পার্টনারশিপ। ঠিক আছে, এই কোনো প্রশ্ন আছে? কোয়েরি বুঝে আসছে সালামালাইকুম তো? স্যার। ইয়েস। স্যার প্লিজ, এই যে ক্লাসিফিকেশন অফ শারিকাতুল আল আক, এই শুরুতে একটু আমাদের জড়তা এসে যাচ্ছিল, ওই জায়গাতে হালকা একটু যদি ক্লিয়ার করতেন। কোন জায়গায় জড়তা আপনার? স্যার এই যে টাইপস অফ যে শারিকাত আছে না, শারিকাত আল ইনান, শারিকাত আল উজু। মুফাওয়াদা, জু। জি স্যার, হুম, ওই যে এটা স্যার হচ্ছে যে হালকা। মুশারাকা, যে মেইন আলোচনাটা, মুশারাকা বলতে বোঝায় শারিকাতুল আকাদ, কন্ট্রাকচুয়াল পার্টনারশিপ। কন্ট্রাকচুয়াল পার্টনারশিপ কি? সেটা হচ্ছে প্রফিট করার জন্য অ্যাসেট, লায়াবিলিটি, লেবার এগুলোকে কম্বাইন করা। হুম, তো এই শারিকাতুল আক কয়েক ধরনের। তোর মধ্যে 1 নম্বর হচ্ছে শারিকাতুল ইনান, আনইকুয়াল কন্ট্রাকচুয়াল পার্টনারশিপ, যে এক একজনের ক্যাপিটাল এক এক পরিমাণ। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক, শারিকাতুল ইনানটাই হচ্ছে মেইন। এরপর হচ্ছে শারিকাতুল মুফাওয়াদা, যেটার আলোচনা এখানে হয় নাই, সেটা হচ্ছে ইকুয়াল পার্টনারশিপ, সবাই সমান সমান ক্যাপিটাল। এরপর হচ্ছে শারিকাতুল উজুব বা জিমাম, যে লাইবিলিটি পার্টনারশিপ। এরপর হচ্ছে শারিকাতুল আমাল, সার্ভিস পার্টনারশিপ। তাহলে এই সবগুলো কিন্তু শারিকাতুল আকদের আন্ডারে। ঠিক আছে, স্যার শারিকাতুল আক্তার কয় প্রকার হলো তাহলে স্যার? 4 প্রকার। লাগবে 4 প্রকার হলো, কিন্তু এখানে 3 প্রকার আলোচনা হয়েছে, আরেকটা আলোচনা হয় না যেহেতু এটা প্র্যাকটিক্যাল না। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। Any other question or any other comment, any sharing? স্যার 3 এর ওটা পরে 3-4 এর সাথে একটু যদি কম্পেয়ার করা যায়। 313, 314 নাকি? 334। ও 334। ও 331। 33, এটা লাস্টের দুটা, 333, 334। লাস্টেরটা স্যার।
3-3-3 তো বেসিক কথা যে প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে অ্যাগ্রিড রেশিওতে। আপনারা যে রেশিও ঠিক করবেন সেটাতে প্রফিট ডিস্ট্রিবিউট হবে। বাট প্রফিট একটা নির্ধারিত অঙ্কের প্রফিট কোনো পার্টিকুলার পার্টনারের জন্য বরাদ্দ দেওয়া যাবে না। ঠিক আছে, যে প্রফিট হয় সেটা আমরা, ধরেন আমরা তিনজন, তাহলে আমরা 30-30-40% এইভাবে আমরা শেয়ার করব। কিন্তু শুরুতেই আমাদের একজনের জন্য 200 টাকা, আরেকজনের জন্য 500 টাকা, এইভাবেই ফিক্স করা যাবে না। আর 3-3-4-এ বলা হচ্ছে যে সার্ভিস পার্টনারশিপে তো ক্যাপিটাল নাই বুঝলাম, কিন্তু কিছু ক্যাপিটাল গুডস ইনস্ট্রুমেন্টও দরকার, সেটা আমরা কিভাবে ম্যানেজ করব? তো সেটা ম্যানেজ করার কয়েকটা পদ্ধতি বলে দেওয়া হয়েছে। একটা পদ্ধতি হচ্ছে যে 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 সার্ভিসটুকু দেবে সেই সার্ভিস রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট লাগবে সেটা সে নিয়ে আসবে। 2 নাম্বার হচ্ছে যে আমরা সবাই মিলে টাকা দিয়ে যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা কিনবো যৌথ মালিকানায়। 3 নাম্বার হচ্ছে যে আমরা আমাদের মধ্য থেকে হোক অথবা অন্য কারো থেকে আমরা এটা বড় করব অথবা র্যান্ট করব। হ্যাঁ, সফটওয়্যার, ইনস্ট্রুমেন্ট, প্রজেক্টর, ল্যাপটপ যেটা লাগে আমাদের কেউ থাকলে সে দিল, অথবা অন্য কারো থেকেও র্যান্ট করা যাবে। যে যে ফিটা দেয়া হবে সেই ফিটা আমাদের পার্টনারশিপের এগেনিস্টে এক্সপেন্স হিসেবে ধরা হবে। 3টা পদ্ধতি বলা হয়েছে ক্যাপিটাল গুডস, ইকুইপমেন্টস এগুলো ম্যানেজ করার জন্য। Yes. 31512 বলা হচ্ছে যে আপনাদের পার্টনারশিপ ধরেন আপনারা একটা অ্যাসেট এটা লিজ ভাড়া দেন, সেখান থেকে রেভিনিউ আসে, অথবা একটা সার্ভিস আপনারা অফার করেন, সেখান থেকে রেভিনিউ আসে। তাহলে অ্যাকচুয়াল রেভিনিউ আসার আগ পর্যন্ত, অ্যাকচুয়াল ইনকাম রিয়েলাইজ করার আগ পর্যন্ত তো প্রফিট দেওয়া যায় না, রাইট? তাহলে কি প্রফিট কি অ্যাডভান্স দেওয়া যাবে না? যদি অ্যাডভান্স প্রফিট দেওয়া হয়, the amount distributed to the partners annually is on account. যদি সাবজেক্ট ম্যাটার হয় যে একটা অ্যাসেট যেটা অ্যাকোয়ার করা হয়েছে লিজ দেওয়ার জন্য, যেটা ইনকাম ম্যাটার একটা সার্ভিস যেটা রেভিনিউ আসে, তাহলে পার্টনারদের কাছে যে প্রফিটটা ডিস্ট্রিবিউট করা হবে সেটা অন অ্যাকাউন্টে হবে। পার্টনারশিপ শেষ হলে তখন গিয়ে ফাইনালি এটাকে অ্যাডজাস্ট করতে হবে অথবা রিএমবার্স করতে হবে। কারণ পার্টনারশিপ শেষ হওয়ার আগ পর্যন্ত তো টোটাল কত রেভিনিউ আসছে, টোটাল কত প্রফিট আসছে সেটা তো আপনি বের করতে পারবেন না। তো প্রফিট কিভাবে দিবেন ফাইনালি? এই জন্য অন অ্যাকাউন্টে দেওয়া যাবে, পরে সেটা অ্যাডজাস্ট করতে হবে। 3153-তে বলা হচ্ছে যে এই যে 3153 513 তো সিম্পল, মানে যে কোনো ধরনের কন্টিনজেন্সি ফান্ড, রিজার্ভ ফান্ড, ইনভেস্টমেন্ট রিস্ক, প্রফিট ইকুয়ালাইজেশন, এই ধরনের ফান্ড যদি মেনটেন করার ব্যাপারে সবাই যদি এগ্রি করে, তাহলে এই ধরনের ফান্ড গুলো মেনটেন করাটা পারমিসিবল। থ্যাংক ইউ। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। আপনারা আরেকবার ইনশাল্লাহ পড়লে সবকিছু আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ক্লাস তাহলে এখানে শেষ করি, সবাইকে ধন্যবাদ জানিয়ে। আর কোনো প্রশ্ন না থাকলে সবার জন্য স্যার শুভ। একটু স্যার একটু বিষয় 3-2-3 লাস্ট লাইনটা একটু বুঝতে পারিনি।